গণহত্যা ও গুমের 3 থেকে 4টি মামলার রায় অক্টোবরে জানালেন আইন উপদেষ্টা। প্রত্যাহার হচ্ছে 1214টি গায়েবী মামলা। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারা দেশে 607 জন গ্রেফতার। বিমানবন্দর থেকে শেখ হেলালের পিএস সোহেল মুরাদ আটক। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে কমিশন। এর আগে স্থানীয় নির্বাচন অশুভ ইঙ্গিত, দাবি বিএনপির। স্থানীয় সরকার কতটুকু হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, সুযোগ পেলেই তারা সবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আনবে। অর্ধেক নয়, আদানি পাওয়ারকে পূর্ণ বিদ্যুৎ সরবরাহের তাগিদ চুক্তি অনুযায়ী 1600 মেগাওয়াট পাওয়ার আশা। কুষ্টিয়ায় প্রকাশ্যে চলছে নদী ভরাট ও দখল, অস্তিত্ব সংকটে হিসনা নদী, হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। ক্ষমতার জোরে হোক টাকার জোরে হোক অনেকেই দখল করে নিয়েছে। নদীতে গোসলও করা যাবে না এবং কি মাছও ধরা যাবে না, ধরতে গেলে অমুক নেতা এসে উঠাই দেবে। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে ফুল পরিচর্যায় ব্যস্ত সাভারের চাষিরা। এবং ক্রিকেটার সোহেল আক্তারকে 5 বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি, আকসুর কাছে ফিক্সিং এর দায় স্বীকার। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদের সকালে আপনাদের সাথে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত সংবাদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 16,429টি গায়েবী মামলার মধ্যে 1,214টি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। উপদেষ্টা আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা এবং এর আগে গুম খুনের ঘটনায় হওয়া মামলার মধ্যে 3 থেকে 4টির রায় অক্টোবরের মধ্যে পাওয়া যাবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আসামি রয়েছেন। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। এর মধ্যে 1214টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই 1214টির মধ্যে 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সাহায্য সহযোগিতা পেয়েছি। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওনাদের সাথে আমরা একসাথে কাজ করছি। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে 607 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়া অন্যান্য মামলায় 1168 জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত 2টি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি 1 শুটার গান, একটি পাইপ গান, 2 রাউন্ড গুলি, 5টি কার্তুজ, 2টি চাপাতি, 6টি দা, 13টি চাকু, 2টি কুড়াল সহ নানা অস্ত্র উদ্ধার করা হয়েছে। গেল শনিবার শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। এই বিশেষ অভিযানে মঙ্গলবার বিকেল পর্যন্ত 2,258 জনকে গ্রেফতার করা হয়েছে। সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী হোসেন মোহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেফতার করা হয়েছে। বিমানের টিকিট কেটে চেকিংয়ের সময় তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে দেশ ছাড়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইনশৃঙ্খলা বাহিনী। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক সোহেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ, পুলিশ সহ সব দপ্তর ঠিকমতো কাজ করছে, মপতন্ত্র দ্রুতই কমে যাবে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় সব কথা বলেন তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মশালা। 6টি গ্রুপে কর্মশালায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের 150 জন সদস্য। কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম
law enforcing agencies. আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। দুষ্টের দমন আর শিষ্টের পালন বন্ধ না করার আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, মানবাধিকার রক্ষা করেই কাজ করতে হবে পুলিশকে। দুষ্টের দমন শিষ্টের পালন বন্ধ থাকবে তা কখনোই না, কিন্তু সেটাকে সামনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে ন্যায়ভিত্তিক কাজ, যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে। কর্মশালার মধ্য দিয়ে চমৎকার পুলিশিং ব্যবস্থা চালু হবে বলেও আশা জানান উপদেষ্টারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার ও আইরিশ রাষ্ট্রদূত কেভিন কালি। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনায় সমর্থন পুনর্ব্যক্ত করেন। আলোচনায় স্থান পায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, যার মধ্যে ছিল দেশের শাসন ব্যবস্থা এবং ডিজিটালাইজেশনের সংস্কারের জন্য বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা। এদিকে ঢাকার তেজগাঁও অফিসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের সহায়তার আগ্রহ প্রকাশ করেন আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি। রোহিঙ্গাদের জন্য তার দেশের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছেন কমিশন, তবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয় বলে জানিয়েছে ইসি। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইউএনডিপি সহ 18 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করে ইসি এসব কথা জানান। এ সময় ইউএনডিপির পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। শিলু রায়ের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মঙ্গলবার সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত ও কমিশন প্রধানের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার জানান, ভোটার তালিকা হালনাগাদ, ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও ভোট সম্পর্কিত সচেতনতা বাড়ানো সহ একটি সুন্দর নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে তারা। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. এই সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে। আমরা যেটুকু জানি যে এই মাসের মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন হবে এবং আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য ধারণ করে আশা করতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন সংক্রান্ত যেসব বিষয়ে ন্যূনতম মতকে পৌঁছানো হবে, সেখানে হয়তোবা নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও হয়তো কথা হতে পারে। তিনি আরও বলেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, তবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। যদিও সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতেও প্রস্তুত ইসি। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়, তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। জাতিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেয় বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
কোনো চক্রান্ত না হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ইস্যু তোলা অশুভ শক্তির খেলার অংশ বলে মনে করেন তিনি। সংস্কার করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা দ্রুত শেষ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। সাইফুর রিপনের প্রতিবেদন। রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুগদা থানার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতেই 31 দফা। দেশের গণতান্ত্রিক কাঠামোতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্ন তুলতে হবে বলে দাবি করেন তারা। যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিক কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই তুলতে হবে। বিএনপির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এই দলের নেতাকর্মীরা স্বাধীনতার বিরোধিতা ছিলেন না, আমরা স্বাধীনতার পক্ষের লোক। আমাদের নেতা নিজে মাঠে থেকে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। সুতরাং যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকে বলবো সাবধান হয়ে কথা বলবেন। কর্মশালায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা সফল দেবে। স্থানীয় সরকার নির্বাচনে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আনবে। সরকারের প্রশাসন সহ বিভিন্ন বাহিনীতে এখনো পতিত সরকারের দোসররা আওয়ামী লীগের স্বার্থ রক্ষার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। এখানে পোশাকি প্রতিষ্ঠান কয়েকটি আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, এদের মধ্যে আছে ওই ধরনের সরকার। আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের শয়তান যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা চামড়া গোলাম, তাদের পারপাস কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। আমরা ভয় পাই, এই কারণে আপনাদের সাবধান করলাম। মির্জা আব্বাস বলেন, ভদ্রলোক আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগে কোনো ভদ্রলোক থেকে থাকলে তারাও এক সময় দল থেকে বের হয়ে যায়। সব লোক আওয়ামী লীগ করে না, কোনো ভালো লোক আওয়ামী লীগ করে না, সমস্ত শয়তান লোকেরা আওয়ামী লীগ করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 13 বছরেও সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। মঙ্গলবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে তিনি বলেন, অতীতে উচ্চ মহল থেকে তদন্তে বাধা দেওয়া হয়েছিল, তবে বর্তমানে তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে। এদিকে হত্যাকাণ্ডে পতিত আওয়ামী লীগের কেউ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন সাগর রুনির পরিবার। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। 2012 সালের 11 ফেব্রুয়ারি দিনের আলো ফোটে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের নৃশংসতার খবর নিয়ে। তারা খুন হন নিজ বাসায় রাজধানীর পশ্চিম রাজাবাজারে। সেই ঘটনার আজ 13 বছর, কিন্তু এত বছরেও উন্মোচন হয়নি হত্যার রহস্য। মঙ্গলবার আলোচিত এই হত্যাকাণ্ডের হাইকোর্টে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন আইনজীবী। সঙ্গে ছিলেন রুনির ভাই, মামলার বাদী নওশের রোমান, ছেলে মাহির সরোয়ার মেঘ। আইনজীবী জানান, বিগত 13 বছরে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা। অতীতে এই মামলার তদন্ত আইনিভাবে চলতে দেয়া হয়নি। দীর্ঘ এ সময় অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগও করেন তিনি। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। যতটুকু আমরা জানতে পেরেছি, বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। এই হত্যায় বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কেউ জড়িত, তারাই মামলার তদন্তে এগোতে দেয়নি, এমন অভিযোগ নিহত রুনির ভাই নওশের রোমানের।
তবে পরিবর্তিত প্রেক্ষাপটে তারা আশাবাদী বলে জানান মেহেরুন্ননীর একমাত্র সন্তান মিহির সারোয়ার মেঘ। স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। একটু হলেও আমরা হোপফুল, আশা করি যেহেতু অনেক কিছু মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী 4 এপ্রিল টাস্ক ফোর্সকে মামলার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। তখনই সব খোলাসা হবে বলে আশাবাদী আইনজীবী। এদিকে এই হত্যার বিচারের দাবিতে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। 2025 সালের মধ্যেই সাগররুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করার দাবি তাদের। সাংবাদিক দম্পতির সাগর সরোয়ার এবং মেহনা নুনির যে সন্তান মেঘকে সামনে পাওয়ার পরে আমি সেদিন আসলে আবেগে ভাষা হারিয়ে ফেলেছিলাম। তখন আমি বলেছিলাম যে এই সাংবাদিক দম্পতি হত্যার বিচার করুন, আর না হয় আমাদেরকে গুলি করে হত্যা করুন। এই সরকারের আমলেই বিচার নিশ্চিতের দাবিও জানান সাংবাদিকরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি ধারণা সূচকে গভীর উদ্বেগজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14 নম্বরে। মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেয়া তথ্যে উঠে আসে এমন তথ্য। টিআইবি প্রধান বলছেন, পতিত সরকার কালো টাকা বৈধতার সুযোগ দিয়ে দুর্নীতির পথ খুলে দিয়েছিল। আরও জানাচ্ছেন কায়েস রাহাত। বিশ্বের 180টি দেশ নিয়ে দুর্নীতির সূচক প্রকাশ করেছে জার্মানি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত নেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাস্থ টিআইবির কার্যালয়ে আন্তর্জাতিকভাবে একযোগে প্রকাশিত হয় প্রতিবেদনটি। দেখা যায় 100 স্কোরে 90 নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক। সেই সঙ্গে 8 স্কোর নিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে দক্ষিণ সুদান, যেখানে 23 স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে 14তম অবস্থান বাংলাদেশের। প্রতিবেদন বলছে, আফ্রিকার দুর্নীতিপ্রবণ অঞ্চল বা মানব উন্নয়ন সূচকে পিছিয়ে থাকা দেশগুলোর তুলনায় দুর্নীতি সূচকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। বলা হচ্ছে, দেশে সরকারি ক্রয় বা প্রকল্প অর্থাৎ যেখানে জনগণের অর্থ বেশি ব্যবহৃত হচ্ছে সেখানে দুর্নীতির মাত্রা বেশি। এ সময় বৈশ্বিক প্রেক্ষিতে দেশের গড় স্কোর 23 নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ গভীর উদ্বেগজনক অবস্থায় আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের দায়িত্ব ছিল দুর্নীতি রোধ করা তারা বরং সুবিধা করে দিয়েছিল অর্থ পাচারের কাজে। যে সমস্ত দেশগুলো যে তার লিস্টের চেয়ে 1 পয়েন্ট কম পায় তারাও কিন্তু গভীর উদ্বেগজনক। আমরা 20 পয়েন্ট কম পেয়ে গভীরতর উদ্বেগজনক অবস্থায় আছি। সরকার কিন্তু প্রকারান্তরে প্রতি বছর মানুষকে বলেছে, সারা বছর বলেছে যে তোমরা দুর্নীতি করো, কারণ কালো টাকার বৈধতার সুযোগ সরকার দিয়েছে। এ সময় দুর্নীতির সূচকে ভালো অবস্থানে থাকা দেশগুলো নিয়ে বলেন, এরা অনেকেই দুর্নীতির সহায়ক হিসেবে কাজ করেছে, বিশেষত উন্নয়নশীল দেশগুলো থেকে লুট করা অর্থ সেখানে বিনিয়োগের সুযোগ দিয়ে বৈশ্বিকভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশ থেকে পাচারকৃত অর্থ কোন দেশগুলোতে যাচ্ছে, যেই দেশগুলোতে যাচ্ছে তাদের স্কোর আমাদের তুলনায় অনেক ভালো এবং বৈশ্বিক মানদণ্ডে ভালো। দুর্নীতি রোধে দুদক সহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার পরামর্শ টিআইবি প্রধানের। জাতীয় মানসিকতায় পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। অর্ধেক নয়, চুক্তি অনুযায়ী আদানি পাওয়ারকে পূর্ণ বিদ্যুৎ সরবরাহের তাগিদ দিয়েছে বাংলাদেশ। এতে ঝাড়খণ্ডের 2টি পাওয়ার প্ল্যান্ট থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করা হচ্ছে। সময় মতো যেহেতু বকেয়া পরিশোধ হচ্ছে, সেখানে আর তালবাহানা চলবে না বলে জানিয়েছেন পিডিপি। ইউরোপ দাসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী আদানি পাওয়ার প্ল্যান্টের 1600 মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই সরবরাহের তাগিদ বাংলাদেশের। তোড়জোড় চলছে চলতি বছর থেকেই তা বাস্তবায়নের। বাংলাদেশের এক কর্মকর্তার দেয়া বিশেষ সাক্ষাৎকারের ভিত্তিতে এ তথ্য তুলে ধরে বার্তা সংস্থা রয়টার্স। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 2017 সালে 25 বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছিল ভারতীয় ধনকুবের গৌতম আদানি। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত $2 বিলিয়ন মূল্যের বৈদ্যুতিক প্ল্যান্ট থেকে উৎপাদনের পুরো বিদ্যুৎই সরবরাহের কথা ছিল। অর্থাৎ 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি প্ল্যান্ট থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসার কথা। তবে অর্থ বকেয়ার অজুহাত দেখিয়ে গেল বছরের 31 অক্টোবর থেকে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি। এমনকি ইউনিট বন্ধ রেখে সক্ষমতার 42% বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে সরবরাহ করছিল প্ল্যান্টটি।
তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিপি রয়টার্সকে জানায়, বকেয়া পরিশোধের জন্য তারা প্রতি মাসে আদানি পাওয়ারকে 25 মিলিয়ন মার্কিন ডলার সরবরাহ করে আসছে। তাই দ্বিতীয় প্ল্যান্টটি থেকেও আবার বিদ্যুৎ সরবরাহের তাগিদ দেয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। এতে সাড়া দিয়ে এই সপ্তাহের সোমবার থেকেই বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও উচ্চ কম্পনের জন্য তা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেন বিপিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম। এদিকে গেল ডিসেম্বরে আদানি সূত্র জানায়, বিপিডিবির থেকে 900 মিলিয়ন মার্কিন ডলার পাওনা আদানি পাওয়ারের। তবে সংখ্যাটি 650 মিলিয়ন বলে দাবি রেজাউল করিমের। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অসম চুক্তি অনুযায়ী বাংলাদেশ অন্তত 55% বেশি অর্থে আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় চলছে প্রভাবশালীদের নদী দখলের মহা উৎসব। দফায় দফায় নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট সহ বহুতল ভবন। বাঁধ দিয়ে পরিবর্তন করা হয়েছে নদীর গতিপথ। এতে অস্তিত্ব সংকটে পড়েছে এক সময় খরস্রোতা কুষ্টিয়ার ভেড়ামারার হিসনা নদী। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীব বৈচিত্র্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। এভাবেই কুষ্টিয়ার ভেড়ামারাই প্রকাশ্যে চলছে হিসনা নদী দখলের মহা উৎসব। গাড়িতে করে আনা হচ্ছে মাটি, দখল নিতে ফেলা হচ্ছে নদীতে, যেন দেখার কেউ নেই। তবে এসব দখলদারদের দাবি, নদী নাকি তাদের মালিকানাধীন সম্পত্তি। দখলের তো কোনো প্রয়োজন নাই, নদী তো জায়গাটা তো আমি আবাদ করি এতদিন যাবত পর্যন্ত। দেখছেন মাইপি সরকারি যে নদীর জায়গা আছে, নদীর বাদে আমার যে জায়গাটা আছে, আমার রেকর্ডি সম্পত্তি যেটা আছে, সেটা আপনারা দেওয়ার পরে যেটুকু নদী রাখার পরে যেটুকু থাকে সেটুকু আমাকে দেন বুঝায়। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিসনা নদী। একসময় যে নদী দিয়ে চলত পালতোলা নৌকা সহ বড় বড় জাহাজ, সেই নদী এখন পরিণত হয়েছে মরা খালে। নদীর জায়গা দখল করে প্রভাবশালীরা গড়ে তুলছেন দোকানপাট সহ বহুতল ভবন। বাদ দিয়ে পরিবর্তন করা হয়েছে নদীর গতিপথ। ফলে এক সময়ের উচ্ছল হিসনা নদী হারাতে বসেছে তার অস্তিত্ব। এক সময় আমাদের শেরপুর কামালপুর থেকে নৌকা বোঝাই, নৌকা ট্রলার, এক সময় জাহাজও চলতো। ক্ষমতার জোরে হোক টাকার জোরে হোক অনেকেই দখল করে নিয়েছে, আর এটা তো দেখার দায়িত্ব সরকার। নদীতে গোসলও করা যাবে না এবং কি মাছও ধরা যাবে না, ধরতে গেলে অমুক নেতা এসে উঠাই দেবে। প্রকাশ্যে নদী দখলের মহা উৎসব চললেও দায়িত্বশীলদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ নদী গবেষকরা। গুরুত্ব তুলে ধরে নদীটি পুনরুদ্ধারের দাবি তাদের। পেশি শক্তি এবং রাজনৈতিক শাসন শোষণের ফলে আমাদের নদীগুলা দখলদারিত্বের দিকে খুব দ্রুত এগিয়েছে এবং তারা ক্ষতবিক্ষত হয়েছে। দিনে দুপুরে প্রভাবশালীরা হিসনা নদীর জায়গা দখল করে নানা স্থাপনা গড়ে তুললেও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিচ্ছেন দায়সারা বক্তব্য। বলছেন, দখলদারদের তালিকা প্রস্তুত করেছেন তারা, দ্রুতই নেবেন ব্যবস্থা। ইতিমধ্যে নদীগুলোর যে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠছে সেগুলো আমরা তালিকা প্রস্তুত করছি। এই তালিকাগুলো আমরা ইতিমধ্যে ওয়েবসাইটেও আমাদের দাখিল করা আছে। আমরা এটা বাজেট চেয়ে আমরা প্রস্তাবনা পাঠাইছি, আমরা বাজেট আসলে আমরা এগুলো উচ্ছেদের কার্যক্রম শুরু করব। শুধু আশ্বাস নয়, নদী দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই কার্যকরী পদক্ষেপ চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। টাঙ্গাইলের কালিহাতীর দেউরপুর চকপাড়া দাখিল মাদ্রাসায় ঘুষ নিয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগের অভিযোগে মাদ্রাসায় তালা দিয়ে প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসা প্রধান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নিয়ম ভেঙে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। টাঙ্গাইলের কালিহাতীর দেউরপুর চকপাড়া দাখিল মাদ্রাসা এটি। অভিযোগ উঠেছে, পতিত আওয়ামী লীগের সময় মোটা অঙ্কের ঘুষ দিয়ে কয়েকজন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন মাদ্রাসা সুপার। এ অভিযোগে মঙ্গলবার মাদ্রাসায় তালা দিয়েছেন স্থানীয়রা। এ সময় মাদ্রাসার অফিস কক্ষে থাকা শতাধিক বই পুড়িয়ে দেয়া হয়। এ সময় ক্লাস কার্যক্রম বন্ধ করে শিক্ষকদের কক্ষ থেকে বের হয়ে আসতে বলেন বিক্ষুব্ধ জনতা। প্রতিষ্ঠানের সুপার মোহাম্মদ হোসেনের পদত্যাগের দাবি জানান তারা। এখানে আজকে আমরা তালা দিছি, আমলিগের পেতের তারা আমলিগ থাকতে নিয়োগ দিছিল, ওইখানে বহুত টাকা দুর্নীতি হয়েছে, টাকা খাইয়া এই নিয়োগ গোনা দিছে। আমরা এই নিয়োগের বাতিল চাই। সুপারিনটেন্ডেন্টের যে সুপার তার আমরা অবসর চাই
এবং নিয়োগ বাতিল চাই। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লাইব্রেরি ও অফিস কক্ষ থেকে বই বের করে তাতে আগুন লাগিয়ে দেন বলে জানান সহকারী শিক্ষক। সল্লা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন আইসা কিছু বই আসাল বঙ্গবন্ধু বা শেখ হাসিনার বা রাসেলের ওই বইগুলা আমাদের কাছে শুনে নিয়েই পড়ছে। ক্যামেরার সামনে কথা না বললেও নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠান সুপার। এই যে অভিযোগটা করেছে স্থানীয়রা, এটা কি সত্য? নিয়োগ না, এগুলো সব মিথ্যে কথা। এগুলো কি বলছে? আর মাদ্রাসায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরকম হওয়ার কথা না, কারণ নিয়োগ বোর্ডে এখানে 5 জন সদস্য ছিল। 5 জন সদস্যের একেবারে 100% স্বচ্ছতার সাথে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা পেয়েছে তারা লিখিত ভাইবা পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেয়েই তারা নিয়োগ পেয়েছে। দেওরপুর চকপাড়া দাখিল মাদ্রাসায় চলতি মাসের 2 তারিখে 3 জন নতুন করে যোগদান করেছেন। এ নিয়ে শিক্ষক ও কর্মচারী মিলিয়ে মোট 15 জন লোকবল রয়েছে, আর শিক্ষার্থীর সংখ্যা 300 জন। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। রঙিন ফুলকপি চাষ করে ন্যায্য দাম না পেয়ে হতাশ নেত্রকোনার কৃষকরা। স্থানীয় বাজারে রঙিন ফুলকপির চাহিদা কম থাকায় উৎপাদন ও পরিবহন খরচও তুলতে পারছেন না কেউ। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় আনা হবে। সহকর্মী জিয়াউর রহমানের তথ্য চিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। নেত্রকোনার কেন্দ্র উপজেলার রয়্যালবাড়ি আমতলা ইউনিয়নের নীলাম্বরখিলা গ্রামের কৃষক আব্দুল সাত্তার গেলবার প্রথম রঙিন ফুলকপি চাষ করে লাভবান হন তিনি। এবারও 33 শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেন, তবে বাজার দাম না পাওয়ায় হতাশ তিনি। গত বছর প্রতি পিস ফুলকপি 50 থেকে 60 টাকা বিক্রি করলেও এবার তা 7 থেকে 8 টাকায় বিক্রি করতে হচ্ছে। এই অবস্থায় তার মতো একই এলাকায় আরো অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। দাম কম হতাশায় পড়ে গেছি, যার খরচা দিয়েছে সেটা উঠানির মধ্যে সম্ভব হচ্ছে না। কবির বাজার খুবই সস্তা, কবি নেয় না, গাড়ি বোঝা করে নিলে গাড়ির দামই আমরা দিতাম পারি না। ন্যায্য দাম না পাওয়ায় অনেক কৃষক রঙিন ফুলকপি চাষে আগ্রহ হারাচ্ছেন। 50 টাকা কেজি বেচলাম, এই আশা কাজ করছিলাম, এবার 1 টাকা 2 টাকা। এদিকে রঙিন ফুলকপির পুষ্টিগত গুণ তুলে ধরে প্রচার চালিয়ে ক্রেতা সৃষ্টি করার পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয় সচেতন মহল। সবজি চাষ করে তারা খুব লসের মধ্যে রয়েছে। আমি আসলে দৃষ্টি আকর্ষণ সরকারের যারা অসহায় কৃষক রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য। কৃষি কর্মকর্তারাও জানান ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা বের করে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাজার মূল্য কম থাকাতে কৃষক হতাশা। বাজার মূল্য যদি ভালো হয় আগামী দিন আমরা একটা ভালো ফসলের আশা করব। এইসব কৃষককে পরবর্তীতে যদি প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয় তাহলে পরবর্তীতে তারা নতুন করে ঘুরে দাঁড়াবে এবং তারা সবজি চাষে আগ্রহী হবে। নেত্রকোনার 10টি উপজেলায় এবার ৭,৭২৫ হেক্টর জমিতে শাকসবজি আবাদ হয়েছে। এর মধ্যে অন্তত অর্ধশতাধিক কৃষক রঙিন ফুলকপি চাষ করেছেন। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। দোরগোড়ায় পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস। এসব দিবসকে ঘিরে ফুলের পরিচর্যায় ব্যস্ত সাভারের ফুল চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকা এবছর ফুলের উৎপাদনও হয়েছে বেশ। বিস্তীর্ণ গোলাপের ক্ষেতে এখনো চোখ জুড়ানো আর মন ভরানো বর্ণিল আবহ। দেওয়ানি মনের রিপোর্ট। সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, সাদুল্লাপুর, মোস্তাপাড়া, বাগনিবাড়ি ও কমলাপুর গ্রাম জুড়ে যেন শোভিত গোলাপের স্বর্গ। চোখ জোড়ানো দৃশ্য নিয়ে সেজে আছে পুরো গ্রাম। যতদূর চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ। দরজায় করা নাড়ছে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। তাই গোলাপের বাড়তি পরিচর্যায় ব্যস্ত সাভারের ফুল চাষিরা। সারা বছর ভিনদেশি ফুলের দখলে থাকলেও এসব দিবসে চাহিদার শীর্ষে থাকে গোলাপ। তাই বিশেষ দিবস এলে হাসি ফোটে চাষিদের মুখে। 14 ফেব্রুয়ারি বা ভালোবাসা দিবস আইতেছে সামনে, আর 21 ফেব্রুয়ারি আইতেছে সামনে। এর জন্য আমরা প্রতি বছরই আলাদা একটা পরিচর্যা করি বাগানের মধ্যে। শুধু বিশেষ দিবসই নয়, ফুলের পরশ নিতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন অনেকে। কেউ আসেন প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে, কেউ আবার একাই আসেন ফুলের সান্নিধ্য পেতে। গোলাপ দেখতেও সুন্দর, তো এত সুন্দর গোলাপ দেখে আমিও একটা নিলাম। বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি। গোলাপ গ্রামের গোলাপগুলোই গ্রামটাকে অনেক করে রাখছে, ভালো লাগছে আইসে। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে সাভারে প্রায় 1,500 কৃষক 305 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন। চলতি বছরে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা। আমাদের অন্যান্য বছরের তুলনায় গোলাপের যে প্রোডাকশনটা এটা বেশি হয়েছে। প্রায় 45 থেকে 50 কোটি টাকার ফুল এই সাভার উপজেলায় বিক্রি হবে। ভিনদেশি ফুল বাজার দখল করে নেওয়ায় কমেছে দেশীয় ফুলের কদর।
তবে বিশ্ব ভালোবাসা দিবস আর মাতৃভাষা দিবস এলেই কিছুটা চাহিদা বাড়ে দেশীয় ফুলের, যে কারণে নতুন দিনের স্বপ্ন দেখছেন সাভারের ফুল চাষিরা। তারা বলছেন ভিনদেশি ফুল আমদানি বন্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করলে লাভবান হবেন দেশীয় ফুল চাষিরা। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। দর্শক, এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এবার ফুলের উৎপাদন ও দাম নিয়ে কি বলছেন চাষিরা, আমাদের জানাবেন। শুক্তি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের গোলাপ গ্রামে এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মাঠ জুড়ে কিন্তু গোলাপ আর গোলাপ। এবং এখানকার যদি তথ্যটি আপনাকে আমি দেই যে এবছর কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় বা আবহাওয়া ভালো থাকায় ব্যাপক ফুল উৎপাদন হয়েছে প্রতিটি ক্ষেতেই। কৃষকরা যেটি বলছেন যে এবারের যে পরিমাণ ফুল তারা উৎপাদন করেছেন ক্ষেতে, এটি নিয়ে তারা সন্তুষ্ট। তবে দাম কিছুটা কম রয়েছে, যেহেতু করোনার পর থেকে তাদের একটা বাজার মন্দা ছিল এবং সেই ধারাবাহিকতায় ফুলও কিন্তু নষ্ট হচ্ছিল। করোনাকালীন সময়ে বাজারে তেমন দাম ছিল না, পরবর্তীতে বিভিন্ন ধরনের পোকামাকড়ে কিন্তু ফুলের ক্ষেত নষ্ট হয়েছে। তবে এবছর কিন্তু কোনো ধরনেরই সেই সমস্যা কিন্তু ক্ষেতে হয়নি, সুতরাং প্রতিটি ক্ষেতেই ভালো ফুল হয়েছে। আর যেটি কৃষকরা যেটি বলছেন যে এখানকার যারা ফুল চাষি রয়েছেন তারা বলছেন যে সারা বছরই যেটি হয় যে বাহিরে থেকে যে আমদানি করা ফুলগুলো রয়েছে সেগুলোর কারণে দেশীয় কাঁচা ফুলের যে চাহিদাটা সেটি কমে যায়। তবে বিশেষ দিবস, বিশেষ করে এই ফেব্রুয়ারি মাস আসলেই, যেহেতু এই মাসে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস এবং মাতৃভাষা দিবস রয়েছে, এই দিবসগুলোকে ঘিরেই কিন্তু তারা স্বপ্ন দেখেন নতুন নতুন করে যে দাম বেশি পাওয়ার ফুলের, এবং সেটি কিন্তু হয়। আজকে একদিন পরে যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস এবং আজকে অন্যান্য দিনের তুলনায় কিন্তু কিছুটা বাজার পরিস্থিতি ভালো, সেটি কিন্তু তারা বলছিলেন। পাশাপাশি আপনাকে যদি জানিয়ে রাখি যে এবছর কিন্তু সাভারের 305 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে গোলাপ চাষ করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই হচ্ছে সাভারের এই বিরুলিয়া ইউনিয়নে। আমরা একজন ফুল চাষি রয়েছেন এখানে, তার সাথে কথা বলবো যে এবার কেমন দাম পাচ্ছেন তারা। এবার ফুল কেমন হয়েছে এবং দাম কেমন পাচ্ছেন আপনারা? এবার ফুল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু আর কি অত দাম পাওয়া যাচ্ছে না। আসবার দাম যায় 4000 5000, এবার হলো 2000-2500 টাকা এর মতন দাম, কিন্তু ফুল হয়েছে খুব ভালো। কি কারণে দামটা কম পাওয়ার কারণ? এই যে দেশে তো অস্থিরতার কারণে, আন্দোলনের কারণে, এই জন্য হলো বিভিন্ন অনুষ্ঠান বদ্ধ। যদি এই অস্থিরতা না থাকতো তাহলে আপনার গিয়ে ফুলের বাজারটা আপনার গিয়ে চড়তো, এই হলো কাহিনী। আগামীতে মানে কালকের পর যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস, ওই কালকে একটু দাম বেশি যাইব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তিনি বলছিলেন যে এবছর যেহেতু দেশে একটি অস্থিরতা চলছে, সে কারণেই অনেকেই যে তাদের যে অনুষ্ঠানগুলো সেগুলো করছেন না, যে কারণে কাঁচা ফুলের যে চাহিদাটা সেটি কম রয়েছে। তবে যেহেতু কালকের পরদিনই বিশ্ব ভালোবাসা দিবস, সেই দিবসকে ঘিরে এবং এরপরে যে মাতৃভাষা দিবস রয়েছে সেই দিবস উপলক্ষে কিন্তু তারা যে ফুলের যে দামটি পাওয়ার সেই আশায় কিন্তু তারা বুক বেঁধে আছেন। শক্তি। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।